বাংলাদেশে স্নাতক পর্যায়ে থাকা অবস্থায় কি আপনার বিদেশে পিএইচডি করার গবেষণা করার স্বপ্ন ছিল, নাকি পরবর্তীতে এটা আপনার একটা লক্ষ্যে পরিণত হয়? এই সিদ্ধান্তের পেছনের গল্পটা যদি জানাতেন। আমার অনার্স লাইফের প্রথম 3 বছরে আমি কখনো চিন্তা করি নাই যে দেশের বাইরে যাব বা গবেষণার সাথে জড়িত হব। আপনি যে খেইনোহেপটাইটিস এই বিষয়টাকে কেন বেছে নিলেন গবেষণার জন্য, বা এই প্রজাতির উপর গবেষণা করতে গিয়ে ল্যাবে দৈনন্দিন কাজে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নতুন গবেষক হিসেবে? টেম্পারেচার অনেক বড় একটা ইফেক্ট ফেলে, আবার দেখা যায় ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশন গুলাও হয়ে যায়। গবেষণার পাশাপাশি প্রকাশনা, কনফারেন্সে অংশগ্রহণ, এই বিষয়গুলো কিভাবে আপনার ক্যারিয়ার গঠনে ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? আর নেটওয়ার্কিং একটা অনেক বড় ইস্যু। যেমন আপনারা এই বিজ্ঞানী.org থেকে আপনাদের নেটওয়ার্কিংটা অনেক স্ট্রং হচ্ছে, অনেক গবেষকদের সঙ্গে নতুন পুরনো ওয়েল এস্টাবলিশড অনেক পার্সোনালিটিজ আছেন। এখন যে আমরা কাজ করছি, যদি আমরা কোনো একটা পেপার পাবলিশ করার চেষ্টা করি, সেই পেপারটা কোন গ্রেডে বা কোন লেভেলের পাবলিকেশনে পাবলিশ হইলে সেটার বেনিফিট পাবো, বা ভালো জায়গায় যদি পাবলিশ না করা যায় সেটার ক্ষেত্রে কি কি নেগেটিভ সাইড হতে পারে, বা ফান্ডের ক্ষেত্রে। আচ্ছা, এইটা কোথায় পাবলিশ হবে না হবে এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন লেভেলের কাজ করেছেন এবং আপনার রেজাল্টটা ঠিক কেমন এসেছে। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া খাতুন তাকি, অনার্স তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের একজন ছাত্রী ও বিজ্ঞানী.org এর একজন ভলেন্টিয়ার। আপনাদের সকলকে বিজ্ঞানী.org এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ইন্টারভিউটি খুবই সংক্ষেপে ও সহজ ভাষায় হবে, যা দর্শকদের কাছে বোধগম্য হবে। আজকে আমাদের ইন্টারভিউ পর্বের প্রধান আকর্ষণ হলো ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থী সঞ্জিতা আফরিন ম্যাম। ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর আপনার সময় দেওয়ার জন্য, মূল্যবান সময়। আমাদের ইন্টারভিউ পর্বের আজকের আলোচনার বিষয়বস্তু হলো এমজিটি ও জিনোম গবেষণা, ইউরোপ আমেরিকা উচ্চশিক্ষা, স্কলারশিপ ও পিএইচডি প্রস্তুতির দিক নির্দেশনা। তাহলে পরে আমাদের ইন্টারভিউ পর্বটি শুরু করা যাক। বাংলাদেশের স্নাতক পর্যায়ে থাকা অবস্থায় কি আপনার বিদেশে পিএইচডি করার গবেষণা করার স্বপ্ন ছিল, নাকি পরবর্তীতে এটা আপনার একটা লক্ষ্যে পরিণত হয়? এই সিদ্ধান্তের পেছনের গল্পটা যদি জানাতেন। আচ্ছা, তো আমার অনার্স লাইফের প্রথম 3 বছরে আমি কখনো চিন্তা করি নাই যে দেশের বাইরে যাব বা গবেষণার সাথে জড়িত হব। মূলত বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম 3rd ইয়ার পর্যন্ত। পরবর্তীতে 4th ইয়ারে যখন আমাদের কম্পালসারি একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল আর কি, ওই কোর্সটা যখন শুরু করলাম তখন ল্যাবের সাথে জড়িত হলাম, রিসার্চ সম্পর্কে বিস্তারিত জানলাম, কাজ শুরু করলাম। ওই সময় থেকে একটা আগ্রহ তৈরি হলো। তখন মনে হতো যে বিসিএসটা আমার জন্য না আসলে, তো গবেষণার দিকেই মনোযোগটা বেশি ছিল। আর তার পরবর্তীতে কোভিড-19 সংক্রমণ শুরু হওয়ার পরে ইউনিভার্সিটি বন্ধ, দেশে চলে আসলাম, দেশের বাড়িতে আসার পরে ওই 2টা বছরের মতো আর কি বাসায় যে ছিলাম, ওই সময়টা আর কি গবেষণা বিষয়াবলী নিয়ে একটু পড়াশোনা করতাম, যেহেতু ক্লাসটা ছিল না। আর সে সময় জানতে পারলাম দেশের বাইরে স্কলারশিপ অপশন গুলো নিয়ে। তারপর থেকে আর কি একদম ফুললি ডিটারমাইন্ড যে আমি বিসিএস এর দিকে যাব না, সরকারি চাকরি করার ইচ্ছে নেই, গবেষণার দিকে যাওয়া লাগবে। তো সেই হিসেবে আর কি আগানো। খুবই বোল্ড ডিসিশন ছিল এটা। হ্যাঁ, আপনি অনেক চ্যালেঞ্জিংও ছিল আসলে। আপু আম্মুকে রাজি করানো, স্কলারশিপ ম্যানেজ করা অনেকটা ডিফিকাল্ট ছিল, কিন্তু করেছি শেষমেশ। আপনার এমন পরিস্থিতিতে অনুপ্রেরণা হিসেবে কি কাজ করতো, কি আপনাকে পার্সোনাল গ্রোথে হেল্প করতো? আমার একজন সুপারভাইজার ছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে, উনি এখনো আছেন। উনি বরাবরই আমাদেরকে ইন্সপায়ার করতো দেশের বাইরে পড়াশোনার ব্যাপারে। উনি মাস্টার্সটা সুইজারল্যান্ড থেকে করে পরে জাপানে কয়েক বছর শিক্ষকতাও করেছিলেন। ওনার থেকেই আসলে ইন্সপিরেশনটা পাওয়া। উনি বরাবর ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেন। উনি অ্যাক্টিভলি এখনো রিসার্চের সাথে জড়িত আছেন। তো স্যার বরাবর যখনই ওনার চেম্বারে যেতাম তখনই উনি দেশের বাইরে স্কোপ কিরকম, লাইফস্টাইল কিরকম, উনি বরাবর বলতেন যে দেশে যে চাকরির জন্য 3-4 বছর স্ট্রাগল করবা,
তোমরা চেষ্টা করো দেশের বাইরে চলে গিয়ে ওই 3-4 বছর পরে ফেরত এসে দরকার হয় আবার চাকরি করতে পারবা, বাট বাইরের লাইফটা একটু দেখা দরকার। আর গবেষণার দিকে আগ্রহ থাকলে বাংলাদেশে তো পর্যাপ্ত রিসোর্স নেই, এটা একটা সমস্যা। তো দেশের বাইরে আর কি স্যারের ইন্সপিরেশন থেকে এটা মূলত আসা। পরবর্তীতে এই যে বললাম, আমি যখন স্টাডি করা শুরু করলাম, বিভিন্ন জার্নালের পেপার পড়া শুরু করলাম, লিঙ্কডইন অ্যাকাউন্টে অনেকের স্টোরি পড়া শুরু করলাম, তখন থেকে আসলে ইন্সপিরেশনটা আস্তে আস্তে বাড়তে লাগলো, কমার পরিবর্তে। মাস্টার্স হাঙ্গেরিতে, চেক প্রজাতন্ত্রের গবেষণা, এগুলোর মধ্যে আপনি যে গবেষণার যে সংস্কৃতিটা, আপনি কি পার্থক্য পেয়েছেন আর সেটা আপনাকে কিভাবে পরবর্তী সময় সাহায্য করেছে আপনার গবেষণার কাজে? আচ্ছা, তো রিসার্চ যে সংস্কৃতিটা, বাংলাদেশের সাথে ওদের হিউজ ডিফারেন্স, বিশ্বের যে প্রান্তে যায় না কেন। আর আমার যেহেতু এখন পর্যন্ত অ্যাক্টিভলি 3টা দেশে রিসার্চের এক্সপিরিয়েন্স আছে, শর্ট কোর্স কিছু আছে আরো কয়েকটা দেশে। তো এক একটা দেশে আসলে গবেষণার পরিবেশটা ভ্যারি করে। আর আরেকটা বিষয় ভ্যারি করে, এটা গবেষণাটা আপনি কোথায় করছেন। যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে কোনো সুপারভাইজারের আন্ডারে, মানে ইউনিভার্সিটির প্রফেসর বা লেকচারার স্থানীয় কারোর আন্ডারে করেন, সেটা একরকম হবে, ফ্যাসিলিটিস থেকে শুরু করে রুলস রেগুলেশনস একরকম হবে। আর যদি আপনি কোনো ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড না হয়ে কোনো সরাসরি কোনো রিসার্চ ইনস্টিটিউটে জব করেন রিসার্চার হিসেবে, সেই এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে। তো আমার এখন পর্যন্ত 2টার এক্সপিরিয়েন্সই আছে, আমি একে একে বলি। হাঙ্গেরিতে আমার যে মাস্টার্স প্রোগ্রামটা ছিল, এটা ছিল মূলত কোর্স বেসড। ওদের 120 ক্রেডিট কমপ্লিট করা লাগতো মাস্টার্সে, এবং তার মধ্যে গবেষণার যে ব্যাপারটা সেটা মাত্র 40 ক্রেডিট ওখানে কভার করতো। তো এই রেঞ্জটা দেখে বোঝা যাচ্ছে আসলে ওখানে রিসার্চের স্কোপটা অনেকটাই কম ছিল। ফার্স্ট ইয়ারে পুরোপুরি আমরা পড়াশোনা করেছি, বিভিন্ন সাবজেক্টে রেজিস্ট্রেশন করা, এক্সাম দেয়া, এগুলো। তবে এক্সাম প্যাটার্নের অনেক ডিফারেন্স ছিল। আমরা বাংলাদেশে যে 3 ঘন্টা 4 ঘন্টা লং একটা পরীক্ষা দেই, ওদের ক্ষেত্রে হাইয়েস্ট যে টাইমিং সেটা 40-45 মিনিট এরকম থাকে। নর্মালি এমসিকিউ টাইপের প্রশ্ন করে এবং অনলাইনে ওটা সেই সময় মার্কিং হয়ে যায়, কোনো খাতা দেখার বিষয় নেই। আর মেজরিটি কোর্সে দেখা যায় যে ওরা প্রেজেন্টেশন বা শর্ট রিপোর্ট টাইপের একটা অ্যাসাইনমেন্ট টাইপের কিছু দেয়। এটা কিন্তু রিসার্চের জন্য খুবই একটা হেল্পফুল ব্যাপার। যখনই অ্যাসাইনমেন্ট দেয়, ওইটা নর্মালি একটা রিসার্চ আর্টিকেল বা রিভিউ টাইপের কোনো কিছু লিখতে দিয়ে থাকে। আর প্রেজেন্টেশন হলে দেখা যায় কোনো একটা পেপার দিয়ে দেয়, সেই পেপারের ফাইন্ডিং থেকে শুরু করে সবকিছু নিয়ে আপনাকে প্রেজেন্টেশনটা দিতে হবে, এবং ওটা অনেকটা ডিফেন্স টাইপের হয়, সবাই প্রশ্ন করে। এটা কিন্তু আমরা যখন রিসার্চ করি, আমাদের রিসার্চ ওয়ার্ক কিন্তু সবার সামনে এভাবে প্রেজেন্টেশন করতে হয়। বাংলাদেশে এই এনভায়রনমেন্টটা নেই, এটা একটা হিউজ পার্থক্য। আর হাঙ্গেরিতে যেটা বললাম যে মাস্টার্সের সেকেন্ড ইয়ারে গিয়ে আপনারা 6 মাসের মতো একটা রিসার্চের স্কোপ পাওয়া যায়, এর বেশি সময় ওরা দেয় না। তো স্বাভাবিকভাবেই দেখা যায় নিজের কোনো প্রজেক্ট থাকে না, সিনিয়র কোনো পিএইচডি স্টুডেন্ট বা পোস্ট ডকের কোনো একটা প্রজেক্টের পার্শিয়াল একটা অংশ নিয়ে ওরা কাজ করতে দেয় বা হেল্প করতে বলে। আর পরবর্তীতে আমি যখন চেক রিপাবলিকে ওখানে সরাসরি চেক একাডেমি অফ সায়েন্সেস এর একটা রিসার্চ ল্যাবে যুক্ত ছিলাম, তো যেহেতু এটা রিসার্চ ইনস্টিটিউট, আমি ফুল টাইম রিসার্চার ছিলাম ওখানে। ওদের রেস্ট্রিকশন ছিল যে সপ্তাহে মিনিমাম 40 ঘন্টা আপনাকে ল্যাব ওয়ার্ক করা লাগবে। তো সেই হিসেবে আপনাকে সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, অনেক সময় ছুটির দিনও যাওয়া লাগে, এবং পুরোটা সময় আপনি ল্যাবে কোনো এক্সপেরিমেন্ট করছেন, ডেটা অ্যানালাইসিস করছেন বা কোনো রিভিউ নিয়ে কাজ করছেন, সবকিছু ওখান থেকেই হয়। আর এনভায়রনমেন্টের ব্যাপার যেটা বলি, ওয়েল ইকুইপড, কোনো কিছুর আপনার সমস্যা নেই, ইকুইপমেন্ট থেকে শুরু করে যা কিছু লাগে সবকিছু অ্যাভেলেবল, সরকার থেকে ফান্ডটা দিয়ে দেওয়া হয়। আপনার কি লাগবে জাস্ট সুপারভাইজারকে ইনফর্ম করবেন, তিনি অর্ডার দিয়ে দিবেন ওখান থেকে। তো এই ব্যাপারে সমস্যা নেই। ওরা আরেকটা জিনিসে ফোকাস করে, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। প্রতিটা ল্যাবেই পোস্ট ডক, পিএইচডি, সুপারভাইজার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে। তারা সবাই দেখা যায় যে আপনার নিজস্ব প্রজেক্ট থাকতে পারে, কিন্তু কাজগুলো ডিভাইডেড হয়ে থাকে, আপনাকে পুরো কাজ সবকিছু করতে হয় না। একটা অংশ আপনি করবেন, আরেকটা অংশ দেখা যাচ্ছে মাস্টার্স কোনো থিসিস স্টুডেন্ট আছে তাকে দিয়ে দেওয়া হচ্ছে, পিএইচডি কোনো স্টুডেন্ট একটা অংশ করছে। আর কম্বিনেশনটা যেহেতু আপনার প্রজেক্ট, সবকিছু আপনাকে কম্বাইন করতে হবে, ডেটা অ্যানালাইসিস আপনাকে করতে হবে। তো এই ব্যাপারটা ওরা খুব ফোকাস করে, এবং ক্রিয়েটিভিটি একটা অন্য ব্যাপার, আপনাকে
ক্রিয়েটিভ থিঙ্কিং জিনিসটা অ্যাডাপ্ট করা লাগে। আপনার প্রজেক্ট আপনি কিভাবে আগাবেন, ডিজাইন কিভাবে করবেন, সবকিছু আপনার দায়িত্ব। আপনি সবার সাথে কোলাবোরেশন করবেন, সবার পরামর্শ নিবেন। সুপারভাইজারের সাথে প্রতিদিন আপনার দেখা হবে না, হয়তো উইকে একবার বা মান্থলি রিপোর্ট টাইপের এরকম করা লাগে। আর কোনো প্রবলেম হলে তখন আপনি তাকে বলতে পারেন, তাছাড়া সবকিছু আপনার উপরে। তো এই ব্যাপারটা আসলে নিজের উপর নিজের পায়ে দাঁড়ানো, এই ব্যাপারটা ফোকাস করে ওরা। খুবই ভালো লাগলো আপনার অভিজ্ঞতা শুনে, এখান থেকে অনেক কিছু জানার আছে, আর এটা খুব অনুপ্রেরণামূলক একটা অভিজ্ঞতা জানার। থ্যাংক ইউ আপু। এবার আমাদের সহকারী উপস্থাপক হাসনা বানু মোমো আপু কিছু প্রশ্ন করতে চাই। আপু আপনি মাইকটা আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আপু, আমি মোসাম্মদ হাসনা বানু। আমি আমার পড়াশোনা শেষ করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, অনার্স এবং মাস্টার্স, এবং আমি বিজ্ঞানী.org-এর সঙ্গে জড়িত আছি কোঅর্ডিনেটর ও উপস্থাপক হিসেবে। আজকে দ্বিতীয় উপস্থাপক হিসেবে আপনাকে কিছু প্রশ্ন করব আপু। আপনি আমাদের দর্শকদের সুবিধার জন্য অনেক সাবলীল ভাষায় উত্তরগুলো দেবেন। আপু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে খেইনোহেপটাইটিস এই বিষয়টাকে কেন বেছে নিলেন গবেষণার জন্য, বা এই প্রজাতির উপর গবেষণা করতে গিয়ে ল্যাবে দৈনন্দিন কাজে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নতুন গবেষক হিসেবে? আচ্ছা, তো সিনোরাপটিটিস এটা হচ্ছে নেমাটোড স্পিসিস, এবং আমরা জানি যে এটা মডেল অর্গানিজম হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তো খুব ওয়েল এস্টাবলিশড একটা স্পিসিস। আর আমি আসলে প্রাইমারিলি এই স্পিসিস নিয়ে কাজ করিনি। আমি যখন চেক রিপাবলিকে কাজ করতাম, আমার গবেষণার অ্যানিমেল যেটা ছিল সেটা হচ্ছে গরু এবং আপনার ইঁদুর নিয়ে কাজ করতাম। তো ওই ম্যাটারনাল প্রোটিন ডিগ্রেডেশন ওদেরটা যখন পড়া শুরু করি, সেই সময় দেখা যায় যে ওরা তো ম্যামালিয়ান স্পিসিস। আমার তখন আগ্রহ হয় যে নন ম্যামালিয়ান বা ইনভার্টিব্রেট স্পিসিস এর মধ্যে এই প্রসেসটা কিভাবে গ্রো করছে। তো ইনভার্টিব্রেট স্পিসিস এর মধ্যে সিনোরাপটিস এলিগ্যান্স, এটা আমরা কম বেশি জানি যে মডেল অর্গানিজম হিসেবে ইউজ করে, এবং ওয়েল এস্টাবলিশড জেনেটিক ডেটা থেকে শুরু করে অনেক স্টাডি হয়েছে এদের উপরে, অ্যাভেলেবল দেখা যায় যে সব ইনফরমেশন পাওয়া যায় অনলাইনে। তো সেই কারণে আর কি প্রাথমিকভাবে এই স্পিসিসটা বেছে নেওয়া, যদিও আমার এভলিউশনারি বায়োলজির কাজ, সেই কারণে শুধুমাত্র এই স্পিসিসে সীমাবদ্ধ থাকবে না, পরবর্তীতে অন্যান্য ফাইলামের অনেক স্পিসিস নিয়ে কাজ করার ইচ্ছে আছে। আর চ্যালেঞ্জিং বলতে মূলত প্রধান সমস্যা হচ্ছে এদের যে লাইফ সাইকেল সেটা খুবই শর্ট। ওভারঅল লাইফ সাইকেলটা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ, আর এরা দেখা যায় যে এগ থেকে অ্যাডাল্ট স্টেজে যেতে মাত্র 3 দিনের মতো সময় লাগে। তো আমার যে গবেষণার কাজ বিভিন্ন পিসিআর থেকে শুরু করে ওয়েস্টার্ন ব্লট সিনক্রোনাইজেশন, তাদের কালচার মেইনটেনেন্স সবকিছু কমপ্লিট করাটা অনেকটা চ্যালেঞ্জিং। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সবগুলো স্টাডি শেষ করা যায় না, কয়েক ধাপে করতে হয়, যার কারণে রেপ্লিকেশনের সংখ্যাটাও বাড়াতে হয়। 3টা-4টা রেপ্লিকেশনে হয় না, দেখা যায় 10টা-11টা করে দেয়া লাগে অনেক সময়। কারণ এনভায়রনমেন্টাল ইফেক্ট বলেন, টেম্পারেচার বা ল্যাবের অন্যান্য যে জিনিসগুলো মেনটেন করতে হয় এক্সপেরিমেন্টের সময়, বিভিন্ন ধাপে করলে একই স্পিসিস ইউজ না করলে দেখা যায় রেজাল্ট গুলাও অনেক সময় ভ্যারিয়েশনটা থাকে। তো এই নেগেটিভ ইফেক্ট গুলোর জন্যই আমাকে রেপ্লিকেশন নাম্বারটা দেখা যায় বাড়াতে হয়। আর কালচারাল ক্ষেত্রেও এরা যখন মিডিয়া এবং কালচারটা মেনটেন করতে হয়, টেম্পারেচার অনেক বড় একটা ইফেক্ট ফেলে। আবার দেখা যায় ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশন গুলাও হয়ে যায়। কালচার প্লেটে একবার দেখা যায় ফাঙ্গাল অ্যাটাক হলে ওই কালচারটা পুরোটাই ফেলে দিতে হচ্ছে। তো এগুলো একটা বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। টেম্পারেচার দেখা যায় 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে মেনটেন করতে হয়, কম বেশি হয়ে গেলে তাদের গ্রোথ ঠিকঠাক মতো হয় না। তো এই ব্যাপারগুলো অনেক চ্যালেঞ্জিং, কিন্তু ওই যে বললাম যে এদের উপর অনেক গবেষণা হয়েছে, কোনো জায়গাতে প্রবলেম হলেও দেখা যায় সেটা সলিউশনটা খুব তাড়াতাড়ি বের করা যায়। আর জেনেটিক অনেক বিস্তর গবেষণা হয়েছে, সিকোয়েন্স করা আছে, তাদের প্রপার সিকোয়েন্স পাওয়া যায়, তারপরে এভলিউশনারি ট্রি সবকিছু আর কি ওয়েল এস্টাবলিশড। সে কারণেই শুরুটা করেছে এই স্পিসিস নিয়ে, পরবর্তীতে হয়তো অন্যান্য মেজর ফাইলামের দিকে মুভ করব, এখনো বলা যাচ্ছে না। তো আমি সবে শুরু করেছি রিসার্চ এখানে।
রেজাল্ট কি আসে তার উপর ডিপেন্ড করে আর কি ডিসিশনটা নিব কোন দিকে আগানো লাগবে পরবর্তীতে। তবে এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। সেনোরাইডিটিস তো খুবই ছোট্ট একটা প্রাণী, এটা বাঁচিয়ে রাখাও আসলে আপনাদের জন্য অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আচ্ছা আপু, একটু এগিয়ে গেলে পরবর্তী প্রশ্ন, বিদেশে গবেষণাগারে কাজ করার সময় সবচেয়ে বড় সংস্কৃতি বা মানসিকতার পার্থক্য কোনটি আপনার বেশি চোখে পড়েছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের আগে থেকে জানলে উপকার হবে? আচ্ছা, আমি আগে একটা ব্যাপার বলেছি, এরা খুব বেশি গুরুত্ব দেয় ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে, আপনার নিজের আইডিয়া জেনারেট করার উপরে। সেকেন্ড যেটা, টিম ওয়ার্ক অনেক বড় ভূমিকা রাখে। আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা জানি, ওরা কম্বিনেশনে কাজ করতে পছন্দ করে। আপনার নিজের প্রজেক্ট আপনি প্ল্যানিং করবেন, কিন্তু সবাইকে ইনভলভ করার চেষ্টা করবেন, এটা গুরুত্ব দেয়। রেজাল্ট গুলো সবার সামনে শেয়ার করলে তাদের ক্রিটিসিজমটাকে খুব পজিটিভলি নেওয়া হয়। দেখা যায় যে মান্থলি মিটিং এ দেখা যায় আপনার যে রেজাল্ট গুলো আছে সেগুলো সবার সামনে শেয়ার করতে হয় প্রেজেন্টেশনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে, এবং ওখানে তাদের একটা কমেন্ট সেকশন দেয়া থাকে, সেখানে সবাই উপস্থিত ল্যাবমেট যারা থাকে সবাই প্রশ্ন করে, কোনো জায়গাতে তাদের অসঙ্গতি লাগলে সেটা একদম ওপেনলি ক্রিটিসাইজ করে, এটা খুব পজিটিভলি নেয় সবাই, সাজেশনটা দেয় সেটার থেকে উত্তরণের উপায়টা কি, যে ভুলটা হয়েছে সেখান থেকে কিভাবে বের হতে পারেন, এটা একটা বড় ভূমিকা রাখে। আর আরেকটা ব্যাপার যেটা, এরা সবাইকে সমান মনে করে, সিনিয়র জুনিয়র এই জিনিসটা এদের মাথায় খুব একটা কাজ করে না। বাংলাদেশে যেটা হয় যে আগের ইয়ারের স্টুডেন্টরা করলে তারা একদম সিনিয়রিটি মেনটেন করতে হয়, কোনো কিছু হলে তাদের সাথে খুব পোলাইটলি অনেক কিছু চিন্তা ভাবনা করে তাদেরকে ডিল করা লাগে। সবাই সেম না, কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে, আমি দেখেছি। এখানে এমন না, আপনার পোস্টডকের স্টুডেন্টও যেমন পিএইচডি স্টুডেন্ট তো সেরকম খুব ফ্রেন্ডলি বিহেভ করে। আপনার যে কোনো গবেষণায় কোনো একটা প্রবলেম আপনি প্ল্যানিং করছেন, সেটা মেথোডোলজিতে কোনো একটা বুঝতে পারছেন না, কনফিউশন আছে, আপনি নির্দ্বিধায় সিনিয়র যিনি আছেন তার কাছে গিয়ে আপনি বলতে পারেন যে আপনার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, তোমার মতামতটা কি। তারা খুব সাদরে গ্রহণ করে ব্যাপারগুলা এবং পছন্দ করে যে কেউ কোনো একটা প্রবলেম ফেস করছে, তার মাথায় এই জিনিসটা কোশ্চেনটা এসেছে। তারাও যখন তাদের প্রোগ্রেসটা প্রেজেন্ট করে সবার সামনে, আপনি জুনিয়র হতে পারেন কিন্তু আপনার কোনো একটা জায়গায় ডাউট আছে, আপনি তাদেরকে প্রশ্ন করছেন, এই জিনিসটা ওরা খুব ভালোভাবে নিবে এবং উৎসাহ পায় ব্যাপারটাতে। তো বাংলাদেশি স্টুডেন্টদেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা প্রশ্ন করতে ভয় পাই। কোনো প্রেজেন্টেশন থাকলে আপনার যদি দেখা যায় যে কোনো জায়গায় আপনি বুঝতে পারছেন না, সবার সামনে প্রশ্ন করতে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভয় পায়। তারা কি করে, প্রোগ্রাম শেষে দেখা যায় পার্সোনালি গিয়ে প্রশ্ন করে। তো এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমাদের সবার সামনে কথা বলার অভ্যাসটা রাখতে হবে, এবং তাতে কি হবে, শুধুমাত্র আপনি যে উপকৃত হবেন এমন না, হয়তো আপনার মতো আরো কেউ আছে যার ওই জায়গাতে ডাউট ছিল কিন্তু প্রশ্নটা করতে পারে না। জি আপু, এটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বড় প্রবলেম। আমরা প্রশ্ন করতে ভয় পাই, বা টিচাররাও আমাদের সঙ্গে খুব একটা ফ্রেন্ডলি বিহেভ করে না, যেটা আমাদের পরবর্তীতে প্রবলেম তৈরি হয়। আমরা লজ্জা পাই যে কিভাবে জাজ করবে। আচ্ছা আপু, আমার পরবর্তী প্রশ্ন, গবেষণার পাশাপাশি প্রকাশনা, কনফারেন্সে অংশগ্রহণ, এই বিষয়গুলো কিভাবে আপনার ক্যারিয়ার গঠনে ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন, এবং একজন স্নাতক শিক্ষার্থী কিভাবে ধাপে ধাপে এই জায়গাগুলোকে নিজেকে প্রস্তুত করতে পারবে? ওকে, সো যদি আপনার চিন্তা থাকে আপনি গবেষণাতেই একদম ফোকাস করবেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানিংই থাকে আপনি গবেষণার দিকেই একদম মনোযোগ দিবেন এবং ক্যারিয়ার বিল্ড আপ করবেন এই সেকশনে, হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবেন, আপনার জন্য এইসব ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স এগুলোতে অ্যাটেন্ড করার কোনো বিকল্প নেই, এবং পাবলিকেশন খুব ভাইটাল একটা ফোর্স হিসেবে কাজ করে। আমি ইউএসএ তে আছি, এখানে ফান্ডিং এর ক্ষেত্রে ওরা সবাই যখন অ্যাপ্লাই করে একটা স্টুডেন্টকে ফান্ডিং দিবে কি না দিবে, এটার ক্ষেত্রে ওরা প্রথমত গুরুত্ব দেয় হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং রিসার্চে আপনার এক্সপেরিয়েন্স কেমন আছে সেটার উপরে।
তো আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স কেমন আছে সেটা তারা বিচার করবে কি দিয়ে, আপনার পেপার আছে কিনা, আপনি কোনো কনফারেন্সে গেছেন কিনা, সেখানে পোস্টার প্রেজেন্টেশন বা কোনো কনফারেন্স প্রেজেন্টেশন আছে কিনা, এগুলো দেখে তারা যাচাই করে। আপনি শুধু বলে দিলেন যে আমার এক্সপেরিয়েন্স আছে, সেটা তো ওরা বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জিনিসগুলা খুবই দরকার আপনার যদি ক্যারিয়ার করতে চান। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার পার্সোনাল গ্রোথের জন্য এটা দরকার। আপনি যখন ফোকাস করবেন রিসার্চে আগাবেন এবং একটা টপিক আপনার মাথায় আছে যে আপনি ওই বিষয়ে কাজ করতে চাচ্ছেন, স্বাভাবিকভাবে কি কি মেথোডোলজি তার সাথে জড়িত আছে এবং আপনি কোন উদ্দেশ্যে কাজটা করছেন, আপনার লক্ষ্যটা কি, সেটা থেকে কিভাবে পরবর্তীতে সাধারণ মানুষ বেনিফিটেড হবে, লং টার্ম সেটার গোলটা কি থাকবে, এগুলো জানার জন্য হলেও আপনার বিভিন্ন ওয়েল এস্টাবলিশ জার্নালে প্রকাশিত পেপার গুলা পড়তে হবে। আপনার রিসার্চে ইনভলভমেন্ট না থাকলে আপনি কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারবেন না, আপনার কোনো পেপার পাবলিশ হবে না। তো ইনভলভমেন্ট থাকতে হবে। আর বিভিন্ন ওয়ার্কশপ, এটা একটা ব্লেসিং। আমি দেশের বাইরে আসার পরে বেশ কয়েকটা দেশে ওয়ার্কশপে গেছি। জার্মানিতে আপনার ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি এবং ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন, যেটা এমবো এবং ইএমবিএল বলে সবাই চিনে, এদের আয়োজনে 10-12 দিন ব্যাপী ওয়ার্কশপ থাকে। সারা বছরই এদের বিভিন্ন ওয়ার্কশপ হয়ে থাকে। আমি বেশ কয়েকবার জার্মানিতে গেছি, ফ্রান্সে গেছি, তারপরে লিসবনে ওদের অনেক প্রোগ্রাম হয়ে থাকে। তো এদের কি হয়, হ্যান্ড অন ট্রেনিং থাকে। ওরা ট্রেনিং দেয় আপনি যে মেথোডোলজিতে কাজ করবেন। আমি পিসিআর নিয়ে কাজ করি, সেই কারণে পিসিআর টেকনিকের উপরে ওদের কিছু ওয়ার্কশপ ছিল, সেগুলোতে আমি জয়েন করেছিলাম। এবং ওখানে আমার এই যে এখন বর্তমান যে গবেষণার মডেল অর্গানিজম সিনোরহ্যাপটাইটিস, এটা নিয়ে আমার প্রথম হাতে খড়ি হয়েছিল জার্মানিতে ওদের ওয়ার্কশপে গিয়ে। ওখানে ওদের পিকিং টেকনিকটা এবং ইমিউনোফ্লোরেসেন্সের স্টাডিটাও ওখানে শিখেছিলাম আর কি। তো এই বিভিন্ন ওয়ার্কশপ গুলোতে অংশগ্রহণ করলে হ্যান্ড অন ট্রেনিং এর মাধ্যমে আপনারা অনেক রিসার্চ স্কিল ওখান থেকে গেইন করতে পারবেন। আর নেটওয়ার্কিং একটা অনেক বড় ইস্যু। যেমন আপনারা এই বিজ্ঞানী.org থেকে আপনাদের নেটওয়ার্কিংটা অনেক স্ট্রং হচ্ছে, অনেক গবেষকদের সঙ্গে, নতুন পুরনো ওয়েল এস্টাবলিশড অনেক পার্সোনালিটিস আছেন রিসার্চ ফিল্ডে, তাদের সাথে আপনাদের কমিউনিকেশন হচ্ছে, তাদের মতাদর্শ আপনারা ফলো করতে পারছেন। এইটা সব থেকে বিগেস্ট বেনিফিট। যদি কোনো কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন, তো আপনার নেটওয়ার্কিংটা বাড়বে। দেখা যাবে যে ফলো করার মতো মানুষজন পাবেন, তাদেরকে পার্সোনালি প্রশ্ন করার সুযোগ পাবেন, হয়তো পার্সোনালি নক করেও অনেক সময় অনেক ইনফরমেশন আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। তো বাংলাদেশি যেসব স্টুডেন্ট অনার্স লেভেলে আছে, দেশের এনভায়রনমেন্টে পাবলিক ইউনিভার্সিটির প্রেক্ষাপটে আমি জানি যে থার্ড ইয়ারের আগে কোনো স্টুডেন্ট কোনো ল্যাবে ইনভলভ হতে পারে না। আমার রাজশাহী ইউনিভার্সিটিতে সেম নিয়মটা ছিল। তো আমি থার্ড ইয়ারের শেষে আর কি ইনভলভ হয়েছিলাম। ডিপার্টমেন্টে যে সমস্ত টিচার আর কি রিসার্চের কাজ করে, তাদের সাথে আপনারা সরাসরি কথা বলেন, আপনার ইন্টারেস্টের কথা জানাবেন এবং চেষ্টা করবেন সরাসরি যদি ল্যাবে যুক্ত নাও হতে পারেন, একটু আসা যাওয়া করলেন। সিনিয়র ভাই বোন যারা ল্যাবে কাজ করে, তারা কি বিষয়ে কাজ করছে, তাদের কোনো হেল্প লাগবে কিনা, তাদের সাথে থেকে একটু চেষ্টা করেন শেখার। আগ্রহ থাকলে তারা দেখবেন আপনাকে অনেক সময় ইনভলভ করে নিবে। আর ছোটখাটো রিসার্চে যদি এভাবে আপনারা অংশ নিতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আঞ্চলিক কিছু কনফারেন্স, ন্যাশনাল কনফারেন্স এরকম আয়োজন করা হয় অনেক সময়। এখন তো অনলাইনেও অনেক ওয়ার্কশপ, তারপরে কনফারেন্স, এগুলো অনলাইনে অ্যাটেন্ড করার অপশন থাকে, সেগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। বিভিন্ন জার্নাল যে ধরনের আছে, যেমন বিজ্ঞানী.org-এও আপনাদের সায়েন্টিফিক রাইটিং জমা দেওয়ার একটা অপশন আছে, এমন অনেক প্ল্যাটফর্মই আছে। আপনারা সেখানে এই বৈজ্ঞানিক লেখালেখিটা প্র্যাকটিস করতে পারেন। এটাও অনেক ভালো বিষয় যে লেখালেখি করতে গেলে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে এবং সেই বিষয় নিয়ে আপনাদের একটা ধারণা হবে। তো এগুলা অনার্স লেভেল থেকে যদি আপনারা অভ্যাস করেন, তাহলে পরবর্তীতে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে, আপনাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেক হেল্প করবে এই বিষয়গুলো। জি আপু, ধন্যবাদ। আপু, আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে
অনেক স্টুডেন্টই মনে করে যে আমি ঠিক যেই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতেছি ওই সাবজেক্টের উপরেই আমাকে গবেষণায় যেতে হবে, আদারওয়াইজ আমার হয়তো বা খুব একটা বেনিফিটেড হবে না। কিন্তু আপু আমি আশা করি আজকের প্রোগ্রামটি দেখার পরে দর্শকরাও অনেক কিছু জানতে পারবে, ওরাও বুঝতে পারবে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার জন্য, এটা আজকে দর্শকরা স্বাভাবিকভাবে বুঝতে পারবে। আপু আর একটা প্রশ্ন আমার, যে আমি যদি চাই যে আমার সাবজেক্টের বাইরে যে গবেষণা করতে, সাপোজ আমি কোনো টিমের সঙ্গে একটু কাজ করলাম জাস্ট শেখার উদ্দেশ্য, তো সেই গবেষণা পেপারটা কি আমার পরবর্তীতে কোনো কাজে লাগবে? অবশ্যই এটা কাজে লাগবে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কাজে লাগবে। আপনার সাইটেশনের নাম্বারটা বাড়তে থাকবে ওটা যদি সাইটেশন হিসেবে ইউজ করে। আপনি যে একজন রিসার্চার সেটা পরিচয় বহন করবে, আপনার একটা পেপারের নাম আছে সেই হিসেবে। হয়তো আপনি যে বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন সেটাতে সরাসরি ওটা খুব একটা বেনিফিট ফেলবে না, কিন্তু ওই যে বললাম আপনি যে একজন গবেষক সেই পরিচয়ের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর রিসার্চ অনেক ব্রড একটা ফিল্ড, আপনি যেই ফিল্ডে পড়াশোনা করেন না কেন, আপনি যে রিসার্চ ওই ফিল্ডেই করবেন তার গ্যারান্টি কে দিবে? আপনি তো পরবর্তীতে এরিয়া অফ রিসার্চ চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমি আমার নিজেরটা বলি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার মাস্টার্স চলাকালীন সময় আর কি আমি মাস্টার্স কমপ্লিট করতে পারি নাই, এর মধ্যে হাঙ্গেরিতে স্কলারশিপ হওয়াতে আমাকে ওখানে রিসার্চে স্টপ রেখে চলে আসা লাগছে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার গবেষণাটা ছিল ক্রপ প্রোটেকশন এন্ড টক্সিকোলজি, বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করতেছিলাম। তো তারপরে হাঙ্গেরিতে যখন মুভ করি আমি ওখানে পড়াশোনা করেছি নিউরোসায়েন্স এন্ড হিউম্যান বায়োলজিতে। তো কোথায় ক্রপ প্রোটেকশন আর কোথায় আপনার নিউরোসায়েন্সে গেল এটা একটু মাথায় রাখেন। আর আমার মাস্টার্স যে থিসিস ছিল সেটা ছিল অ্যানিমেল বিহেভিয়ার এবং কগনিটিভ নিউরোসায়েন্সের একটা কম্বিনেশন ছিল, এথোলজি এন্ড কগনিটিভ নিউরোসায়েন্সের কানেকশন ছিল আর কি ওটাতে। আর চেক রিপাবলিকে আমি সরাসরি ডেভেলপমেন্টাল বায়োলজিতে মুভ করেছিলাম, যদিও সবগুলোই বায়োলজি সেকশন, কিন্তু একটার সাথে আরেকটা যারা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে জানেন অনেক পার্থক্য, এটা আপনারা বুঝতে পারবেন। আমার এখানকার স্টাডির বিষয়টা এভলিউশনারি বায়োলজি এবং মলিকুলার বায়োলজির একটা কানেকশন বলা যায়, যেটা আমার চেক রিপাবলিকের ডেভেলপমেন্টাল বায়োলজি থেকেই আর কি এখানে কানেক্টেড, সরাসরি সেম না কিন্তু কানেকশন আছে। তো অনেকে দেখা যায় যে ব্যাচেলর স্টাডি যে লেভেলে করেছেন মাস্টার্সে গিয়ে একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্ট চুজ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার রিসার্চটা ওখানে গিয়ে চেঞ্জ হতে পারে। আপনাকে যে আপনার যে সাবজেক্ট বা এরিয়া অফ এক্সপার্টাইজ যেটাই আপনি পড়াশোনা করেছেন সেটাতেই একদম লেগে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনার ইন্টারেস্ট যেটা সেই বিষয়ে আপনি গবেষণা করতে পারেন, এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। আর অন্য কারোর সাথে কাজের সুবাদে আপনার পেপার যদি থাকে সেটা অবশ্যই আপনার পরোক্ষভাবে বলেন, অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবেও হতে পারে, হেল্প করে। এগুলো নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে রিসার্চের সাথে জড়িত থাকার উদ্দেশ্যে আপনি যে কারোর সাথে যে কোনো বিষয়ে আপনি যুক্ত থাকতে পারেন, পরবর্তীতে যখন আপনি একদম নিজের ফাইনাল গোল একটা চিহ্নিত করে ফেলবেন তখন আপনি আপনার ওই পয়েন্টে লেগে থাকেন। শুরুটা আপনি যে কোনো দিক থেকে করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। ধন্যবাদ আপু, আশা করি আজকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের দর্শকরা যাদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। আপু আরেকটু এগিয়ে যাই আমরা। আমার পরবর্তী প্রশ্ন, গবেষণা জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনার মনে হয়েছে না আমি আর পারবো না, সেই মুহূর্তে ঠিক নিজেকে কিভাবে আরো মোটিভেটেড করেছেন? এটা আমার মনে হয় যারা গবেষক আছেন তাদের লাইফে কখনো না কখনো এইরকম একটা চিন্তা আসে যে আমি গবেষণাটাকে কেন নিলাম, এটা আমার জন্য না। এটা মেইনলি আসে যখন আপনার রেজাল্ট গুলা এক্সপেক্টেড আসে না। দেখা যায় যে একটা এক্সপেরিমেন্টে কিন্তু মিনিমাম দেখা যায় যে 3টা রেপ্লিকেশন দিতেই হয়, এটা এরর গুলা দূর করার জন্য। আমার এমনও হয়েছে যে প্রথম যে এক্সপেরিমেন্টটা করেছি সেটা রেজাল্টটা এক্সপেক্টেড যেটা ছিল সেরকমই আসছে, পরবর্তীতে 2-3টা রেপ্লিকেশন যাই দিয়েছি রেজাল্টটা কমপ্লিটলি দেখা যাচ্ছে নেগেটিভে চলে যাচ্ছে, ধারে কাছেও যাচ্ছে না, এরকম অনেক ক্ষেত্রেই হয়।
তো সেই সময় স্বাভাবিক আপনার মাথায় আসতেই পারে যে এটা আমাকে দিয়ে হবে না, এখানে কেন আসলাম। আর যারা দেশের বাইরে থাকে, যদি একা একা থাকে, তাদের তো এটার জন্য আরেকটা বুস্টার হিসেবে কাজ করে লোনলিনেসটা। যদি আশেপাশে কাউকে না পান, এমনিতেই ডিমোটিভেট হওয়ার জন্য যথেষ্ট। তো ওই পরিস্থিতিতে আমার যেটা কাউন্টার মেজার, আমি একটা জিনিস মাথায় রাখি, আমরা সবাই জানিও এটা, যে নেগেটিভ রেজাল্ট ইজ অলসো এ রেজাল্ট। আপনার যদি সব রেজাল্ট নেগেটিভও আসে, সেটাও কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটার ফলাফল আমি এটা এক্সপেক্ট করতেছিলাম, যেটা আপনার নাল হাইপোথিসিস আপনি যেটা ধরেন সেই হিসেবে আসে নাই। নেগেটিভ রেজাল্টটাও কিন্তু রেজাল্ট, আপনি সেটা পাবলিশ করতেই পারেন। তো সেই জায়গাতে আমি মাথায় রেখেছি যে এইটা হয়তো আমার কোনো ফল্ট না, হয়তো এরকমই হবে, বা আমার কোনো ফল্ট হয়েও থাকতে পারে। আমি 3বার ট্রাই করেছি, আমি আরো 3বার ট্রাই করি, তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে। এটা আসলে মনোবলটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি মেন্টালি কিভাবে প্রিপেয়ার্ড সেটা ডিপেন্ড করে। রিসার্চ মানেই আপনার লেগে থাকা, খুব পেশেন্সের একটা কাজ। আপনি লেগে না থাকলে, যদি আগেই হাল ছেড়ে দেন, খুব ধৈর্যের সাথে কাজ না করেন, তাহলে আপনাকে দিয়ে রিসার্চ হবে না। রিসার্চে অনেক সময়, ধৈর্য সবকিছু ব্যয় করতে হয়। তো এই জিনিসটা আপনাকে এখন থেকেই প্রিপেয়ার থাকতে হবে, নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসতে পারে, আপনার রকম হতেই পারে, কিন্তু সেই পরিস্থিতিতে আপনাকে নিজেকে সামাল দেওয়ার মতো মানসিক প্রস্তুতিটা থাকা খুবই দরকার। জি আপু, ধন্যবাদ। আপু, রেজাল্টের প্রসঙ্গ যেহেতু আসলো, তখন আপনি আমাদের জন্য আরেকটু সহজ করে দেন। আমাদের অনেক স্টুডেন্টেরই থাকে যে রেজাল্টটা একটু খারাপ হয়ে যায়, হয়তো তার কোনো পারিবারিক কারণ, বা সেই সময় সে অসুস্থ ছিল, সিজিপিএটা একটু কমে যায়, অনেকের দেখা যাচ্ছে যে 3.00 নিচেও চলে আসলো। তো সেক্ষেত্রে তারা অনেকেই স্টুডেন্টরা হতাশায় পড়ে যায়, অনিশ্চয়তা কাজ করে যে আমি কি আদৌ পারবো উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে। তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপু? আচ্ছা, রেজাল্ট খুব বড় একটা ফ্যাক্ট, এটা সবাই জানে, বড় ফ্যাক্টর। তবে রেজাল্টই কিন্তু সবকিছু না। রেজাল্ট ছাড়াও আরো অনেক বিষয় মাথায় রাখা হয় একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বা অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে। আমাদের দেশের সব থেকে বড় স্কলারশিপ গুলোর মধ্যে একটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস। সেই স্কলারশিপে কিন্তু 2.7580 এরকম সিজিপিএ নিয়েও কিন্তু এরাসমাস প্রোগ্রামে সিলেক্ট হওয়ার রেকর্ড আছে। তো এইটা বললাম কেন, এটা বোঝানোর জন্য যে রেজাল্টটা সবকিছু না। রেজাল্টের বাইরে, বিশেষ করে যারা পিএইচডি তে আসবে আমাদের ইউএসএ তে, বিশেষ করে যারা অ্যাপ্লাই করে, রেজাল্টের থেকে রিসার্চ এক্সপেরিয়েন্সটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর সেই সাথে আপনার স্টেটমেন্ট অফ পারপাস বলেন বা মোটিভেশন লেটার বলেন, সেটা খুব বড় একটা ভূমিকা রাখে সিলেকশনের ক্ষেত্রে। তো এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ যদি কেউ ফলো করে, খুব সুন্দর করে বিল্ড আপ করে, সেটা কিন্তু রেজাল্ট একটু খারাপ থাকলেও ওখানে একটা ফোর্স হিসেবে কাজ করে। আপনার নেগেটিভ যে রেজাল্টের স্কোরটা ছিল সেটাকে পজিটিভে কনভার্ট করতে এটা একটা ভূমিকা রাখে। আপনার গবেষণাপত্র একটা থাকলে, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলে, সেই জিনিসটা পজিটিভ ইফেক্ট ফেলে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা খুব নেগলেক্ট করি একটা বিষয়, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা আমরা স্টুডেন্টরা তেমন জানিও না বেশিরভাগ ক্ষেত্রে, যে এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায় এবং এটার যে কোনো গুরুত্ব আছে এটা বুঝতে চায় না। সিম্পল কথা হচ্ছে, এক্সট্রা কারিকুলার হচ্ছে আপনার পড়াশোনার বাইরে আপনি কি করছেন। তো এইটা বেশিরভাগ ক্ষেত্রে হয় স্কুল কলেজে থাকতে, স্কাউটিং, ক্লাবিং, এই ধরনের কোনো কিছুতে ইনভলভ থাকলে। এখন তো বছরে বেশ কয়েকটা অলিম্পিয়াড হয়, এগুলোতে অংশগ্রহণ করতে পারে স্টুডেন্টরা। এইগুলো হচ্ছে পড়াশোনার বাইরের আপনার কাজ। আর এটার গুরুত্ব কেন আমি বলি, কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা স্কলারশিপ প্রোগ্রামে যখন স্টুডেন্টদের সিলেক্ট করা হয়, বুকওয়ার্ম টাইপের স্টুডেন্টদের কিন্তু সবাই খুব একটা কনসিডার করতে চায় না। এরা চায় অলরাউন্ডার টাইপের স্টুডেন্ট। কেন? কারণ তারা টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে, ব্যালেন্স করতে পারে, একসাথে মাল্টিটাস্কিং অ্যাবিলিটিটা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিমিলার সিজিপিএ ধারী কোনো একটা স্টুডেন্ট আছে, হয়তো আপনার থেকে কিছুটা বেশি সিজিপিএ আছে, কিন্তু তার কোনো এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিস নেই।
কোনো পাবলিকেশন নেই, ওয়ার্ক এক্সপেরিয়েন্স নেই, রিসার্চের সাথে কোনো রকম ইনভলভমেন্ট নেই, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম এগুলোতে কোনো ইনভলভমেন্টের কোনো রেকর্ড নেই, কিন্তু আপনার আছে। তো তারা কি করবে? তারা দেখা যায় যে সেই স্টুডেন্টের থেকে আপনার যে মাপকাঠিটা তারা রাখার চেষ্টা করবে। তো যাদের রেজাল্ট কোনো কারণে একটু খারাপ হয়ে যায়, আপনারা চেষ্টা করেন এগুলো দিয়ে কভার করার। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। এটা ছাড়া ভালো কোনো কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল না বেশিরভাগ ক্ষেত্রে, বা এলিজিবল হলেও সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু বাদ পড়ার সম্ভাবনা থাকে। আপনার যদি ভালো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর থাকে, আপনি যদি আইএলটিএস দেন, টোফেল বলেন বা জিআরই স্কোর যদি আপনাদের ভালো একটা স্কোর থাকে, সেটাও কিন্তু আপনার সিজিপিএ যতই থাকুক না কেন, এই স্কোর গুলো ভালো থাকলে সেটা কিন্তু আপনাকে এলিজিবল করবে একটা স্কলারশিপ পাওয়ার জন্য। ধন্যবাদ আপু। আজকের সেশনটা যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে প্রশ্ন করলে আপু একের পর এক প্রশ্ন এসেই যাবে, আর আমাদের সেশন অনেক লম্বা হয়ে যাবে। আপু অনেক ধন্যবাদ আপনাকে। আমার সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন গবেষণার সময় অপ্রত্যাশিত কোনো ফলাফল বা ব্যর্থতার সম্মুখীন হন, তখন কিভাবে এগুলো মোকাবেলা করেন আপনি? প্রথমত, আমি যেহেতু ল্যাবে জুনিয়র পিএইচডি স্টুডেন্ট, এখন আমার উপরে কিন্তু পোস্টডক আছেন। এদিকে মেন্টরিং একটা ব্যাপার আছে, আপনার একজন মেন্টর থাকে নর্মালি গবেষণার ক্ষেত্রে, আপনার সুপারভাইজার আছেন। যখন কোনো নেগেটিভ রেজাল্ট হয় বা প্রত্যাশিত রেজাল্টটা আমার আসছে না, আমি বুঝতে পারছি যে কোনো একটা এরর আছে বা আমি হয়তো কোনো ভুল করছি, আমি ধরতে পারছি না, তখন স্বাভাবিকভাবেই আমার সিনিয়র যিনি আছেন বা পোস্টডক বলি বা সিনিয়র পিএইচডি স্টুডেন্ট যারা আছে, তাদের সাথে আমি নিয়মিত চেষ্টা করি আমার রেজাল্ট কেমন আসছে না আসছে। প্রত্যাশিত রেজাল্ট আসলেও আমি তাদের সাথে ব্যাপারটা শেয়ার করি যে আমি এক্সপেরিমেন্টটা এরকম করেছি, রেজাল্ট এমন আসছে, আমি কি ঠিক পথে যাচ্ছি কিনা, বা কোনো প্রবলেম থাকলে তাদের দ্বারস্থ হই যে এইরকম কেন হচ্ছে, তোমরা কোনো আইডিয়া দিতে পারো কিনা। তাদের কাছ থেকে যেগুলো পরামর্শ পাই সেটা দিয়ে দেখা যায় যে এক্সপেরিমেন্ট গুলো আবার রিপিট করতে হয়। রিপিট করার পরে সেই রিপিটেড রেজাল্টটা এবং আগের রেজাল্টটা কম্পেয়ার করা হয়। সেখানে যদি সলভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো, না হলে সুপারভাইজারের সাথে, আমাদের এখানে প্রতি সপ্তাহে সুপারভাইজারের সাথে পার্সোনাল মিটিং থাকে, এবং সেই পার্সোনাল মিটিং এর আলোচ্য বিষয় থাকে যে গত সপ্তাহে আমি কি কাজ করেছি, প্রোগ্রেস কেমন, কোনো প্রবলেম আছে কিনা। থাকলে দেখা যায় যে তারা সেই পসিবল যে কজ থাকতে পারে যে এই কারণে এমনটা হতে পারে, এগুলো ওখান থেকে তারা বলে দেয়, এবং সেগুলো রিপিট করার কোনো একটা দেখা যায় এনভায়রনমেন্টাল চেঞ্জেস বা কোনো একটা ফ্যাক্টর ওখানে চেঞ্জ করতে বলে। তারপরে বলে যে এটা দেখো যে রেজাল্টটা এভাবে চেঞ্জ করলে কি আসছে। এইভাবে আসলে আপনাকে কম্বাইন করতে হবে, ল্যাবমেটদের সাথে কানেকশনটা ঠিক রাখতে হবে, নেটওয়ার্কিংটা ঠিকঠাক রাখতে হবে। যত আপনি তাদেরকে ইনভলভ করবেন, তারাও খুশি হবে আপনাকে হেল্প করতে, এবং আপনার কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে। এভাবে আমি চেষ্টা করি আসলে সবার সাথে কম্বাইন করে কাজটা কিভাবে করা যায় সেভাবে আগানো যায়। জি আপু, তার মানে দিন শেষে গবেষণা মানেই ধৈর্য, এবং সেই সাথে আমাদের যোগাযোগের দক্ষতাটাও বাড়াতে হবে, তবেই একজন স্টুডেন্ট গবেষক হিসেবে তার জীবনে সে সফলতা পাবে। ধন্যবাদ আপু। আপনাকে এখন প্রশ্ন করবে আমাদের উপস্থাপক জাকিয়া। ধন্যবাদ মোমো আপা এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা পরবর্তীতে আমাদের প্রশ্নোত্তর পর্বটা এখন শুরু করছি। যদি কোনো শিক্ষার্থী প্রশ্ন করতে চান তাহলে পারে প্লিজ রেইজ ইওর হ্যান্ড, আমরা আমাদের গবেষকের সঙ্গে সুযোগ করে দেবো প্রশ্ন করার। তাহলে পারে শাহনাজ আপু, আপনি নিজের মাইকটা আনমিউট করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন করতে পারেন, তারপর আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ মনি, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে। আমার প্রশ্নটা ছিল যে আমরা রিসেন্টলি আপু যেটা বললেন যে থার্ড ইয়ার থেকে আপু রিসার্চ কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করেছেন। তো আমরা কয়েকজন মিলে এরকম একজন ফ্যাকাল্টির
ন্যানো পার্টিকেল সিনথেসিস নিয়ে গ্রিন সিনথেসিসের মাধ্যমে যে ন্যানো পার্টিকেল তৈরি করা হয় সেটার কাজ করছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এখন যে আমরা কাজ করছি সেই যদি আমরা কোনো একটা পেপার পাবলিশ করার চেষ্টা করি, সেই পেপারটা কোন গ্রেডে বা কোন লেভেলের পাবলিকেশনে পাবলিশ হইলে সেটার বেনিফিট পাবো, বা ভালো জায়গায় যদি পাবলিশ না করা যায় সেটার ক্ষেত্রে কি কি নেগেটিভ সাইড হতে পারে বা ফান্ডের ক্ষেত্রে? আচ্ছা, এইটা কোথায় পাবলিশ হবে না হবে এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন লেভেলের কাজ করেছেন এবং আপনার রেজাল্টটা ঠিক কেমন এসেছে। আপনার গবেষণা কাজের রেজাল্ট এবং আপনি সেই রিসার্চ আর্টিকেলটা কিভাবে লিখেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার সেটা Q1 জার্নালে প্রকাশ উপযুক্ত নাকি Q2 Q3 দিকে যেতে হবে। দেখা গেল যে আপনার কাজটা এতটাও ভালো হয় নাই যে Q1 এর একটা জার্নাল সেটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেম কাজটা যদি আপনি Q2 Q3 তে দিয়ে দেন কোনো কারণ ছাড়াই, মানে কোনো প্রশ্ন ছাড়াই আপনার সেটা অ্যাকসেপ্ট হতে পারে। তো ভালো জার্নালে দিয়ে রিজেক্ট হওয়ার থেকে মোটামুটি একটা জার্নালে দিয়ে প্রকাশ করাটা বুদ্ধিমানের কাজ নয় কি? আর আপনি যেহেতু দেশের বাইরে প্রথম যাবেন, মাস্টার্সে যদি যান, মাস্টার্সের ক্ষেত্রে আপনার কোন জার্নালে পেপার পাবলিশ হয়েছে এটা খুব বেশি যে ইম্প্যাক্ট ফেলে সেটা না। ভালো জার্নালে থাকলে অবভিয়াসলি আপনি বেনিফিট পাবেন, যদি মোটামুটি জার্নালেও থাকে সেটাও কিন্তু খুব বেশি খারাপ কিছু না। মাস্টার্স একটা স্টুডেন্ট গেলে সবাই কিন্তু এক্সপেক্ট করে যে মিনিমাম একটা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকুক, আপনাকে যে একদম এস্টাবলিশড একজন রিসার্চার হতে হবে এরকম না। তারা এক্সপেক্ট করে আপনার রিসার্চ বিষয়াবলী সম্পর্কে ধারণা আছে, কিন্তু আপনি সেখানে গিয়ে শিখবেন, আপনি শিখে আসেন নাই। পিএইচডির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট থাকে, তারা এক্সপেক্ট করে যে অ্যাটলিস্ট একটা পেপার ভালো একটা জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে থাকা দরকার। তবে কেউ কখনো বলে না যে আপনার Q1 জার্নালেই একটা পেপার থাকতে হবে। ইন্টারন্যাশনাল জার্নালে পেপার থাকলে সেটা একটা পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে। তো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার যিনি সুপারভাইজার থাকেন তার সাথে আলোচনা করে আপনারা ডিসাইড করতে পারেন যে এই কাজটা আমার কোন জার্নালে দিলে আপনার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি পেপার হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় যেই হাই র্যাঙ্ক যে পেপারগুলো মানে জার্নাল থাকে, বিশেষ করে Q1 জার্নালে তাদের পাবলিকেশনের ডিউরেশনটা অনেক বেশি হয়। তারা বিভিন্ন ধাপে যাচাই বাছাই করে প্রকাশ করতে গিয়ে অনেক লং একটা টাইম নিয়ে নেয়, 1 বছর 1.5 বছর টাইম নিয়ে নেয়। আর মোটামুটি জার্নাল গুলোতে দেখা যায় যে খুব ফাস্ট কাজ করে, ওই সময়ের মধ্যে আপনার পাবলিশই হয়ে যাবে। তো এটাও মাথায় রাখা দরকার যে কোথায় দিলে আপনার এটা রিজেক্ট হওয়ার পসিবিলিটিটা কম এবং কম সময়ের মধ্যে পেপারটা পাবলিশ হয়ে যাচ্ছে। আর একটা পেপার কিন্তু শুধু একটা জার্নালেই আপনি সাবমিট করবেন এরকম না, আপনি অন্যান্য বেশ কয়েকটাতেও একসাথেও সাবমিট করতে পারেন। সেটা আপনার সুপারভাইজার এই ব্যাপারটা ভালো জানবেন, ওনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। সেই হিসেবে তার সাথে আপনারা কথাবার্তা বলে আপনাদের উদ্দেশ্য কি, রেজাল্ট কেমন পাচ্ছেন না পাচ্ছেন সেই হিসেবে সাবমিট করবেন, সেটা বেটার হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি আপু। জি আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ শাহনাজ আপুকে সুন্দর প্রশ্ন করার জন্য, আর ম্যাম অনেক ভালোভাবে উত্তর দিয়েছেন। বর্তমানে আপনি ম্যাটারনাল টু জাইগোটিক ট্রান্সলেশন MCT নিয়ে বিষয়টা নিয়ে কাজ করছেন। এই বিষয়টা বেছে নেওয়ার পেছনে আপনার ব্যক্তিগত কৌতূহল বা অনুপ্রেরণা কি ছিল? আচ্ছা, এটা শুরু আমার হাঙ্গেরিতে বুদাপেস্টে যখন পড়াশোনা করছিলাম। সেটা আমার মাস্টার্স থিসিসটা আমি করতেছিলাম যে কগনিটিভ নিউরোসায়েন্স নিয়ে। তো আমার ঠিক পাশের ল্যাবেই একটা প্রফেসর ছিলেন, উনি কাজ করতেন অটিজম নিয়ে। উনিও নিউরোসায়েন্স বেসডই কাজ করতেন, কিন্তু অটিস্টিক বেবিদের নিয়ে কাজকর্ম করতেন। তো আমরা সবাই জানি যে অটিজমের পিছনে কিন্তু মেজর যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে জেনেটিক ইফেক্ট আছে। তো ম্যাটারনাল প্যাটার্নাল জিনস এর মধ্যে মিসম্যাচ কিছু জিনিসপত্র ঘটে, যার কারণে অটিজমটা হয়। সেখান থেকে আসলে আমার ডেভেলপমেন্টাল বায়োলজির দিকে একটু আগ্রহটা আসে। আর বাংলাদেশে কিন্তু অটিস্টিক বেবিদের সংখ্যা অনেক, আর দেখা যায় যে এই প্রেগন্যান্সি টাইমটাতে নতুন যে নিউবর্ন বেবিগুলো হয় তাদের কিন্তু জন্মগত অনেক রকম কমপ্লিকেশন দেখা যায়। এই ব্যাপারটা আমার মাথায় আসে যে এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করা যায়। তো আমি যখন চেক রিপাবলিকে ইনস্টিটিউট অফ অ্যানিমাল ফিজিওলজি অ্যান্ড জেনেটিক্সে অ্যাপ্লাই করি, তখন আমি একটা ল্যাব দেখতে পাই, ডেভেলপমেন্টাল বায়োলজি ল্যাব।
সেখানে ওরা এই ম্যাটার্নাল প্রোটিন ডিগ্রেডেশন, যেটা প্রেগন্যান্সির সময় মায়েদের শরীরে ন্যাচারালি যে সমস্ত প্রোটিনটা ক্ষয় হয়ে যায়, সোজা বাংলায় বলতে গেলে এই বিষয়টা নিয়ে ওরা কাজ করছিল। তো সেই ল্যাবেই আমি আর কি অ্যাপ্রোচ করি যে আমি এই বিষয়টাতে খুব ইন্টারেস্টেড, একটা প্রপোজাল রেডি করে আমি সেটা জমা দেই। তো ওখানে কাজ শুরু করতে গিয়ে যখন প্রোটিন ডিগ্রেডেশনের কাজটা শুরু করি, তখন এই ম্যাটার্নাল টু জাইগোটিক ট্রানজিশন ব্যাপারটার সাথে আমার পরিচয় ঘটে। সোজা বাংলায় বলতে গেলে মায়ের বডি থেকে আর কি ভ্রূণের মধ্যে যে জেনেটিক্যাল চেঞ্জেস গুলা শুরু হয়, প্রাথমিকভাবে তো যখন ডেভেলপমেন্টটা শুরু হয় পুরোপুরি তো মায়ের শরীরে যে আরএনএ থেকে শুরু করে বাকি যেসব এনার্জি থাকে সবকিছু পুরোটা ডেভেলপমেন্টটা ডিপেন্ডই করে মায়েদের উপরে। কিন্তু এই একটা ডেভেলপমেন্টাল স্টেজে এসে যখন ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হয়, ওই সময় আসলে এই ভ্রূণের মধ্যে নিজেদের কিছু মলিকিউল তৈরি হওয়া শুরু হয়, আরএনএ থেকে শুরু করে বাকি সব চেঞ্জেস গুলো আসে। আর এই সময়টাতেই কিন্তু এই জেনেটিক্যাল যে প্রবলেম গুলো আমি বললাম, অটিজমের কারণ বলি বা অন্যান্য যেই জেনেটিক ডিসঅর্ডার গুলো বলি, এগুলো শুরুই হয় এই ম্যাটার্নাল টু জাইগোটিক যে ট্রানজিশনটা থাকে এই পিরিয়ডটাতে শুরু হয়। ওখান থেকে আমার এটার প্রতি আগ্রহটা বাড়ে। ওখানে 2 বছরের মতো আমি কাজ করেছি। তারপরে আর কি পরবর্তীতে ইনভার্টিব্রেটের মধ্যে জিনিসটা এভলিউশনারি কনজারভেশনটা স্টাডি করার জন্য এখানে ইউএসএ তে আর কি মুভ করা। ভালো লাগলো শুনে। আশা করি আমাদের শিক্ষার্থীরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে। বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে গবেষণা খুবই একটা ভয়ের বিষয়, অনিশ্চয়তার বিষয়। এমন মানসিক বাধা প্রতিকূল করতে আপনি কিভাবে উৎসাহিত করবেন? আচ্ছা, তো বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে অনেকই ভুল ধারণা আছে। তাদের কাছে গবেষণাটা বলতে গেলে একদমই অচেনা একটা বিষয়। তারা মনে করে যে এটা খুবই কঠিন একটা বিষয় এবং অসম্ভব, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেটা না। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন, একটা টার্গেট ঠিক করে স্টেপ বাই স্টেপ সেটার দিকে এগিয়ে যান, একদম দৃঢ়ভাবে মনস্থির করে ফেলেন যে আপনি গবেষণার দিকেই আগ্রহী হবেন, যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন সেই বিষয়ে ঠিকঠাকভাবে পড়াশোনাটা শুরু করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই বিষয়ে কি রকম কাজ হয়েছে না হয়েছে একটু পেপার পড়াশোনা করেন, মেথোডোলজি গুলো নিয়ে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে এতটা কঠিন না। আর বর্তমানে দেশের বাইরে স্টাডি স্কোপটা অনেক বেশি আগের তুলনায়। আজ থেকে 10 বছর আগে এটা সম্পর্কে আমাদের ধারণা তেমন ছিল না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক ইনফরমেশনই আপনারা পেয়ে যাবেন, যার সুবাদে দেখা যাচ্ছে যে এই গবেষণা করতে চাইলেও আপনারা তার একটা ধারণা পেয়ে যাবেন। ফান্ডিং পাওয়াটাও এখন অনেকটা ইজি হয়ে গেছে আগের থেকে, যদিও ভিসা জনিত কিছু ইস্যু আছে বর্তমানে, একটু বেশি প্রকট বলা যায়, তবে তার মধ্যেও তো প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে। তো দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অসম্ভব কিছু না। আর আমি যেটা বললাম যে মেন্টালি এখন থেকে যদি আপনারা প্রিপেয়ার্ড হন, সবকিছু মানে রিজেকশনটাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করতে শিখে যান, দেখা যায় যখন ফান্ডিং ম্যানেজের জন্য বিভিন্ন জায়গাতে অ্যাপ্রোচ করা শুরু করবেন অনেক রিজেকশন আসবে, এবং খুবই স্বাভাবিক একটা বিষয়। সবার কাছে ফান্ড থাকেও না, আপনার কাজের সাথে আপনার ইন্টারেস্টের সাথে তাদের ইন্টারেস্ট মিলে না, তো স্বাভাবিকভাবে রিজেকশনটা আসবে। এটাকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে, পজিটিভলি নিতে হবে, একটা মানে শিক্ষণীয় বিষয় হিসেবে ধরতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের এই চলার পথটা অনেকটাই ইজি হয়ে যাচ্ছে। এত কঠিন কিছু না। সমস্যাটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এইটা আসলে শর্টকাট কোনো ওয়ে নাই, আপনাকে লং টার্মে এটা চিন্তা করতে হবে এবং সেই হিসেবে আগাতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া আর কোনো ওয়ে নাই। কোনো কিছুরই আসলে আপনি যেই কাজই করেন না কেন, চাকরির প্রিপারেশন নেন, গবেষণা করেন, জীবনে ভালো কিছু হতে চাইলে আসলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। অনেক সময় পরিশ্রম করতে করতে বিষয়টা একঘেয়েমি হয়ে যায়, স্ট্রেসফুল সিচুয়েশনটা ভালো লাগে না। আবার অনেকে ইংলিশ স্পিকিং দেশে যায় না, বা ইংলিশ স্পিকিং দেশে গেলেও তাদের কাছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক কঠিন হয়ে ওঠে। তারপর আশেপাশের সিচুয়েশন তো আছে। এমন পরিস্থিতিতে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে ভালো রাখতে পারে, তারা কি করে যে যেটার মাধ্যমে তারা ভালো থাকতে পারে? আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন। ওই যে আমি বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ থাকতে হবে। শুধু পড়াশোনা করলে তো বোরিংনেস আসবেই, আপনি অন্যান্য কাজে ইনভলভ থাকেন। আপনি এই যে আপনারা যেমন বিজ্ঞানী.org এর সাথে কাজ করছেন,
এটাও কিন্তু এক্সট্রা কারিকুলার একটা অ্যাক্টিভিটিজ। আপনি পড়াশোনার মধ্যেই থাকছেন কিন্তু ডিফারেন্ট একটা ওয়েতে, গবেষণার সাথে থাকছেন কিন্তু একঘেয়েমিটা আসবে না। আপনার যখন পেপার পড়বেন, পড়তে ভালো লাগলো না, আপনি অন্য কাজ করেন। আপনাকে মানে বিভিন্ন ওয়ে বের করতে হবে, একটা না কোনো কিছুই ভালো না। আপনি মুভি দেখেন, আপনার রিফ্রেশমেন্টেরও দরকার আছে, টাইমটাকে সঠিকভাবে ব্যালেন্স করতে হবে, ম্যানেজমেন্টটা শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন না করবেন। একদম রুটিন মাফিক চলার দরকার নেই, রুটিনের বাইরে গিয়েও অনেক কিছু করতে হবে, কিন্তু কি করবেন না করবেন আপনার সেই জিনিসটা আর কি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আপনি কতটুকু সময় কোন দিকে দিচ্ছেন, আপনার বোরিং লাগছে সেই জায়গায় আপনি কাজটা স্টপ করেন, পড়াশোনা স্টপ করে অন্য কিছু করেন, বাইরে একটু ঘুরে আসেন, গল্পের বই পড়েন, বন্ধুদের সাথে আড্ডা দেন, কোনো ব্যাপার নেই তো। ফেরত এসে আপনি আপনার কাজে ব্যাক করেন। তো এইভাবে আর কি বিভিন্ন দিকে আপনাকে ইনভলভ থাকতে হবে, আপনাকে খুঁজে নিতে হবে আপনি কিভাবে আপনার এই একঘেয়েমিটা কাটাতে পারেন। লক্ষ্যটা ঠিক রেখে আপনি যেভাবে পারেন আপনার মতো আপনার করে নেন। আপনাকে কেউ বলে দিতে পারবে না, একদম ফিক্সড অন্যের রুটিন মাফিক আপনি চলতে পারবেন না, এটা আপনাকেই নিজেকেই করতে হবে আর কি। ভালো আর লাগলো শুনে আরেকটা আপু। কথা আমি আশা একটু ভুলে গেছি, আপনি যেটা বলতেছিলেন যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা, ইংলিশটা অনেকে শিখতে চায় না। ইংলিশ শেখা ছাড়া আপনার কোনো উপায় নাই। ইংলিশ স্পিকিং আপনার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ইংলিশ প্রফিসিয়েন্সি একটা স্কোর আপনার লাগবেই। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আমি ইউরোপে 4 বছর থেকেছি, সেখানে যেটা বুঝেছি আপনার ইংলিশও আপনাকে খুব একটা হেল্প করে না, কারণ ইউরোপিয়ান সব দেশে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে মানুষজন, ইংলিশটা খুব কমই ইউজ করে। অনেক মানুষ পাবেন যারা ইংলিশে টোটালি কিছুই বুঝে না। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকবেই, তার মধ্যে কমন একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকাটা খুবই জরুরি। আপনি হয়তো 10 জন মানুষের সাথে কথা বলছেন রাস্তায়, 5 জন যদি ইংলিশ নাও পারে, বাকি 5 জন আপনি পেয়ে যাবেন যারা টুকটাক অন্তত আপনার সাথে ইংলিশে কথা বলতে পারবে। ইংলিশটা আপনাকে শিখতেই হবে, যেহেতু ওই দেশীয় লোকাল ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব কঠিন। আমি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ টুকটাক শিখেছিলাম, চেক ল্যাঙ্গুয়েজ 1 বছর ট্রাই করে কিছুই শিখি নাই, শুধু ওই হাই হ্যালো ছাড়া কোনো কিছু আসে না। তো খুবই কঠিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেকটাই সহজ, আমরা ছোটবেলা থেকে এবিসিডি শিখে আসছি, তো আমাদের জন্য অনেক সহজ। তো ইংলিশটা শিখতে হবে। আবার আপনি ভালো কোনো জার্নাল পড়লেও সেটা কিন্তু সবকিছু ইংলিশেই থাকে, আপনার গবেষণার উদ্দেশ্যে হলেও আপনাকে ইংলিশটা শেখা লাগবে, এর কোনো বিকল্প নেই আসলে। খুবই ভালো লাগলো আপু শুনে। আশা করি আমাদের দর্শক ও শিক্ষার্থীরা এগুলোর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, আর তাদের কি করা উচিত, তাদের উদ্দেশ্যটা কি, সেগুলো সব তারা সুন্দরভাবে বা ঠিক করতে পারবে। ম্যাম, আপনার হলো পরবর্তী গবেষণার টপিকটা কি হবে? পরবর্তী সময় আপনি যে দীর্ঘমেয়াদী যে গবেষণাটা করতে চান। আচ্ছা, আমি বর্তমানে এখানে শুরু করেছি, 1 সেমিস্টার গিয়ে এটা 2nd সেমিস্টার যাচ্ছে, 1 বছর এখনো হয়নি। তো আমার পিএইচডি ডিউরেশনটা কিন্তু 5 থেকে 6 বছর এখানে। তো এখানে আমি গবেষণা করছি স্পিসিস ব্যারিয়ার এন্ড ম্যাটারনাল প্রোটিন ডিগ্রেডেশন ডিউরিং ম্যাটারনাল টু জাইগোটিক ট্রানজিশন। এইটাই আশা করি আমার পরবর্তী 5 বছর এটা নিয়ে চলবে। এটা মূলত মলিকিউলার বায়োলজি এবং ইভলিউশনারি বায়োলজির হচ্ছে কানেকশন একটা। তো আমি যেটা আগেই বললাম, আমি শুরু করেছি সিনোরাপটাইটিস এর 2টা স্পিসিস নিয়ে, তাদের মধ্যে আর কি কিভাবে স্পিসিস ব্যারিয়ারটা ইফেক্ট ফেলছে, তাদের জেনেটিক ট্রানজিশনটা কিভাবে হচ্ছে। কিন্তু এটা শুধু এই নেমাটোড স্পিসিসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, যেহেতু এভলিউশনারি বায়োলজির কাজ। আমার ম্যামালিয়ান স্পিসিসের কিছু রেজাল্ট আছে চেক রিপাবলিক থেকে, আর ইনভার্টিব্রেট এখানে নেমাটোড দিয়ে শুরু করছি। পরবর্তীতে ইচ্ছে আছে যে হায়ার যে ফাইলাম গুলো আছে, মলাস্কাসে, একাইনোডার্মাসে, এদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তো মোটামুটি এই যে প্রোটিন ডিগ্রেডেশন ফ্লোটা এবং জেনেটিক ফ্লোটা কিভাবে এভলিউশনারি লেভেলে, লোয়ার লেভেল থেকে একদম ম্যামালিয়ান কর্ডেট স্পিসিসের মধ্যে কিভাবে ফ্লো করছে, এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা। তো দেখা যাক কতদূর আগাতে পারি। খুব ব্রড একটা স্টাডি হাতে নিয়েছি, কতটা শেষ করা যাবে, কত টাইম লাগবে আর কি, সেটা ডিপেন্ড করছে। আর এখানে 5 বছর পিএইচডি কমপ্লিট করার পরে যদি আমার কাঙ্ক্ষিত যে স্টাডি সেটা শেষ করতে না পারি, হয়তো পোস্টডকটাও এখানে করার ইচ্ছা আছে। তো সবকিছু আসলে ডিপেন্ড করবে যে আমার কাজে যে প্রোগ্রেস আছে সেটা কিরকম হচ্ছে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি কিনা।
ইনশাআল্লাহ আপনি সফল হবেন, আমরা সবাই আপনার জন্য দোয়া করব। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, আপনার সময়টা দেওয়ার জন্য, মূল্যবান সময়। বিজ্ঞানী.org-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি আমরা পরবর্তী সময়ে আপনাকে আবার আমাদের পাশে পাবো। অবশ্যই আমি অনেক খুশি হয়েছি আপনাদের সাথে কথা বলতে পেরে। তো ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আমাকে জানাবেন, আমি যদি সম্ভব হয় আমি চেষ্টা করব আপনাদের সাথে ইনভলভ থাকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর, ভালো লাগলো আর কি। সবাই খুব উপকৃত হবেন। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আজকের মতো আমাদের সাক্ষাৎকার পর্ব এখানে শেষ হলো। পরবর্তী সময়ে আমাদের আরো নতুন নতুন সেশন যুক্ত হবে, আরো সুন্দর হবে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, প্লিজ ফলো আওয়ার নিউজ লেটার অ্যান্ড ফেসবুক পেজ বিজ্ঞানী.org। আমরা পরবর্তী সময়ে আরো সুন্দর সুন্দর ভাবে প্রেজেন্ট করব আমাদের প্রোগ্রামগুলা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।